বঙ্কিমবাবু যখন আফিং খেয়ে মৌতাত করছেন, হঠাৎ দুধ খাবেন, গিয়ে দেখে দুধ নেই। কি ব্যাপার? ম্যাও, বেড়াল দুধ খেয়ে নিয়েছে। সেখানে একটা মারাত্মক কথা আছে, খাইতে না দিলে জোর করিয়া খাইব, চুরি করিয়া খাইব। অমানবিক লাগবে আমাকে কথাটা, আর এটা আমার বলা উচিত না, তাও আমি বলছি। যারা কিনেছেন তারা তো জানতো ওটা ইলিগাল, কম দামেই কিনেছেন। আর একটা জিনিস দেখলাম, কিছু টিএমসির নেতা এখন কাটমানি ফেরত দিচ্ছেন। আমার বক্তব্যটা অন্য জায়গায়। ধরুন আমি কাটমানি নিয়েছি, আমি 1 crore কাটমানি তুলেছি, 15 বছর ধরে আমি টাকাটা খাটিয়েছি, আমি তো লাভ করে নিয়েছি ধরুন আরো 3 কোটি। আমি বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বিদেশে ভ্রমণ করেছেন ততবার ভারতবর্ষের অর্থনৈতিক বাণিজ্যিক ঘাটতি হয়েছে। শ্রমিকবাবু বলেছেন পপুলেশন কন্ট্রোল নিয়ে একটু দেখতে আমাদের মুখ্যমন্ত্রীকে, এটা নিয়ে আপনার বক্তব্য। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এটা নিয়ে টিএমসির নেতা এখন কাটমানি ফেরত দিচ্ছেন। আমার বক্তব্যটা অন্য জায়গায়। ধরুন আমি কাটমানি নিয়েছি, আমি 1 crore কাটমানি তুলেছি, 15 বছর ধরে আমি টাকাটা খাটিয়েছি, আমি তো লাভ করে নিয়েছি ধরুন আরো 3 কোটি। এবার 1 কোটি আমার ধরুন বিকাশ রঞ্জন বাবুর থেকে আমি 1 কোটি নিয়েছি, তারপর আমার হয়ে গেল 3 কোটি। তা আমার 1 কোটি বিকাশ রঞ্জন বাবুকে ফেরত দিতে কি যায় আসে 15 বছর পর? 1 কোটি ফেরত দিলেও অপরাধ থেকে মুক্ত হলেন না। না, কাটমানি ফেরত দিয়ে দিয়ে ওনারা তো ভাবছেন অপরাধ থেকে মুক্ত হয়ে যাবে। তার কারণ ওরা জানেন যে প্রশাসন আমাদের পেছনে আছে। প্রশাসন তো চেঞ্জড। চে- ও আচ্ছা, আপনার কথায় তো দুটোই এক। আচ্ছা, প্রশাসন চেঞ্জ করতে, আজকে যারা কাটমানি নিয়েছে তারা ফেরত দিচ্ছে কেন? জনগণের রোষে। হুম। কিন্তু যে অপরাধটা, সেগুলো অপরাধটা সংগঠিত হয়ে গেছে। এটা তো সেই মমতার থিওরি, ধর্ষণ হয়েছে 30 লাখ টাকা দিয়ে দাও। হ্যাঁ, এটা তো আর ধর্ষণের অপরাধটা গেল না। এবার যদি আমি আপনাকে একটু জিজ্ঞেস করি যে আমি একটা পার্টি অফিস দেখলাম, আপনার 15 বছর পর উদ্ধার করলেন, শুধু বই দেখতে পেলাম এই পার্টি অফিসটা। টিএমসি পার্টি অফিসগুলো মানে এখন খোলা হচ্ছে অনেক দিন পর, অনেক দিন কি 15 দিন পর খোলা হচ্ছে, 15-16 দিন পর। তখন দেখছি ওখান থেকে বেরোচ্ছে বন্দুকের লাইসেন্স, সাদা থান, এক্সেট্রা, এই সরকারি ত্রিপল, এগুলো বেরোচ্ছে। এই দুটোর মধ্যে আপনি কিরম ভাবে জিনিস মানে ডিস্টিংগুইশ করবেন কি করে? আমাকে করতে হবে না, আপনি সুন্দর ডিস্টিংগুইশ করে দিয়েছেন। না, আমি করতে চাই না, এটা না, আমার এর ঘটনা, আপনি যা ঘটনাটা আপনি বলেছেন, এ থেকে সাধারণ মানুষ বুঝেনি। একটা পার্টি অফিস পুনরুদ্ধার হলে পরে তার ভেতরে গিয়ে দেখা যাচ্ছে বই আছে। আরেকটা সোকল পার্টি অফিস উদ্ধার হলে ভেতরে গিয়ে দেখা যাচ্ছে চোরাই মাল আছে। এই পার্থক্য তো অবভিয়াস, এটাকে ব্যাখ্যা করে বলতে হবে আমাকে বা আপনাকে? অবভিয়াস। শ্রমিকবাবু বলেছেন পপুলেশন কন্ট্রোল নিয়ে একটু দেখতে আমাদের মুখ্যমন্ত্রীকে, এটা নিয়ে আপনার বক্তব্য। আমি এনেকে মন্তব্য করবো না। শ্রমিকবাবু বলছেন পপুলেশন কন্ট্রোল, আর শ্রমিকবাবুর পার্টনার অন্ধ্রপ্রদেশে বলছে ইনসেন্টিভ দেবো, পপুলেশন বাড়াও। অনেকদিন পর অভিষেক ব্যানার্জি গেলেন সোনারপুরে, তারপর তার উপর হামলা হলো, ইট ছোড়া হলো, ডিম ছোড়া হলো, চটি ছোড়া হলো, এটা নিয়ে আপনার মতামত কি? এটা চূড়ান্ত অসভ্যতা। এই অসভ্য কালচারটা তৃণমূল কংগ্রেসই লালন পালন করেছিল, তারই পরিণতি। ভুলে যাবেন না 2011 সালের পর থেকে কিভাবে তৃণমূল কংগ্রেসীরা সিপিআইএম এর বিভিন্ন নেতা কর্মীদের উপর জুলুম করেছিল। আমি আমার ব্যক্তিগত উদাহরণ দিতে পারি, সেটা না দিতে পারলে ভালো লাগতো, কিন্তু দিতেই হচ্ছে। যে ভাবা দিঘিতে যখন আমি যাচ্ছিলাম, তখন কিভাবে রাস্তার উপর আমাকে গাড়ি থেকে ট্রেনে নামিয়ে ফেলে মারধর করা হয়েছিল, আমার বন্ধুদের মারধর করা হয়েছিল। আসলে দক্ষিণপন্থী রাজনীতি যখন তারা বোঝে যে আদর্শগত দিক থেকে তারা বেশি দিন লড়াইয়ে টিকে থাকতে পারবে না, তখন তারা একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করে, ফিজিক্যাল অ্যাটাক করে ভয় দেখাবার চেষ্টা করে। তারই ধারাবাহিকতা চলছে। কেন বিজেপি আর তৃণমূলের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই, জামাটাই পাল্টেছে। যে কালচার ছিল সেই কালচারই আছে, তারই পরিণতিতে এটা হচ্ছে। তারপরে দেখলাম উনি ওনার কার্যকর্তার বাড়ি গিয়ে কথা বললেন, তারপরে যখন কলকাতায় ফিরলেন, হসপিটালে অ্যাডমিট হওয়ার জন্য একটা হিড়িক উঠে গেল। অ্যাডমিশনের এত দরকার কি আছে? মানে যদি আমার শরীর খারাপ হয় ডাক্তারই তো বলবে অ্যাডমিট হতে। এটা হচ্ছে, দেখুন, এরা মিডিয়া ভিত্তিক রাজনৈতিক জীবন। আমি বহুদিন থেকে বলছি যে মিডিয়া এবং পুলিশ প্রশাসন সরে গেলে পরে তৃণমূল কংগ্রেস 5 মিনিটে ফুস। এরা মিডিয়ার দ্বারা ভেসে থাকতে চায়। হাসপাতালে ভর্তি হলে ওর পিসি যেমন নাটক করতে পারতেন, হাসপাতালে ভর্তি হলে পরে সেটা নিয়ে 3-4 দিন বাজার গরম করতে পারতেন। কিন্তু সবকিছু তো আর হাসপাতালে ভর্তি হওয়া যায় না। এই আমার যেমন সর্দি কাশি, খুব কষ্ট হচ্ছে, এখন যদি হাসপাতালে ভর্তি হতে যাই, ডাক্তার নেবে কেন? হাসপাতালে ভর্তি সেই পেশেন্টকেই করতে হয় যে পেশেন্টের খুব জরুরি পরিষেবা দরকার। কারণ ওরা জোর করে আগে হলে পরে উডবার্ন ঢুকে যেতেন। ওদের সব নিয়ে তাদের বাড়িতে নোটিশ গেলে দিয়ে ওরা অসুস্থ হয়ে পড়ে উডবার্নে চলে যান, আবার নোটিশের তেজ কমে গেলে আস্তে আস্তে বেরিয়ে আসেন। এই তো হচ্ছে চরিত্র। এগুলো সবই দক্ষিণপন্থী রাজনীতির অবধারিত পরিণতি। প্রতিজন বিধায়ককে মোটামুটি বলছেন যে তাদের টার্গেট করা হচ্ছে। আজকে এখন সম্প্রতিকালে দেখলাম আবার কল্যাণবাবুকেও টার্গেট করা হলো। তাই এরম ভাবে যদি বিধায়কদের টার্গেট করে তাহলে তো অপোজিশন এতটা স্ট্রং থাকবে না। এই দলটা এমনি উঠে যাচ্ছে।
সেই দলটাকে বাঁচাবার জন্য একটা পরিকল্পনা হচ্ছে এইগুলো, ভিকটিম সাইকোলজি তৈরি করা। মমতা তো বেঁচে ছিল হাতে ভিকটিম সাইকোলজিতে, আপনারা সকলে হাতে দিয়েছেন না? হ্যাঁ, হাজরা মোড়ে সিপিএম আমার মাথায় মেরেছিল, ঘিল উড়ে গিয়েছিল, এইসব গপ্প চিরকাল বলে গেছে। এই ভিকটিম সাইকোলজি ভিত্তিতে ওরা প্রচারে ভেসে থাকতে চান, তারই পরিকল্পনা। কিন্তু মানুষও তো ধীরে ধীরে সচেতন হচ্ছেন, বোধ বুদ্ধি তাদের বাড়ছে, তারা এই ভিকটিম সাইকোলজি আর খুব কাজে দিচ্ছে না। মমতা ব্যানার্জি বৈঠক ডাকছেন, 90% বিধায়ক অনুপস্থিত, তারপর বলা হচ্ছে তারা কাজ করছেন তাদের নিজ নিজ জায়গায়, তাই আসতে পারছে না। মমতা ব্যানার্জি ডাকছেন, আসতে পারছেন না। লক্ষ্য করে দেখবেন তারক সিং ইতিমধ্যে আওয়াজ তুলেছেন মমতা হটাও। শুধু দল, এটা হচ্ছে ক্লাব। একটা ক্লাবের যিনি শক্তিশালী মানুষ থাকেন না, তিনি সম্পাদক হন বা সভাপতি হন, যতদিন তিনি ক্ষমতায় থাকেন তার কথা সবাই নাচে, ক্ষমতা থেকে সরে গিয়ে তাকে পাত্তা দেয় না। আজকে তাই হয়েছে। কি রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক দল বলবে আর কি? তা তো নেই। সুতরাং এসব হবে, কিছুদিন নাটক টাটক হবে, এদের মধ্যে অনেকে বিজেপিতে সরাসরি চলে যাবে, কিছু লোক খানিকক্ষণ একটু মুখচোরা হয়ে থাকবে, এই দলটাই উঠে যাবে। অবশ্য এই দলটাকে বাঁচিয়ে রাখার জন্য আরএসএস একটা পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনাটি হচ্ছে যে এইভাবে আবার তাদের প্রচার মাধ্যমে নিয়ে আসুক। তারা যেভাবে অভিষেক বাবুর উপর আক্রমণ হয়েছে বলে যতটা ব্যাপক হারে দেখানো হচ্ছে, আমি তো দেখলাম আক্রমণ বলতে আগে থেকে কিছু লোক ছিল তারা হাতে ডিম নিয়ে বেশ নাচানাচি করছিল, তারপর ডিম ছুঁড়ে মারলো, আগে থেকে এটা হেলমেট নেওয়া হয়ে গেছিল। এই সমস্ত গুলো বিশ্লেষণ করলে নাটকের কোন পর্যায়ে হেলমেট পড়তে হবে, কোন পর্যায়ে ডিম ছুটতে হবে সেটা পরিষ্কার হয়ে যায়। অনেকে বলছেন তৃণমূলের কার্যকর্তাও ছিলেন কিছু। সবই যা তৃণমূল তাই বিজেপি, পার্থক্যটা কোথায়? আমি তো প্রথম দিনই বলছি জামা পাল্টেছে আর কিচ্ছু পাল্টায়নি। আপনাদের শূন্যের গেরো কাটলো, আমি দেখলাম যে আপনারা একটা বিজয় সভাও করলেন, কিন্তু তৃণমূল 80 সিটস পেল, তাদের কোনো সেলিব্রেশন নেই, শুধু বাইরন বিশ্বাসকে দেখলাম মাচ্চর গানে নাচতে। সেটা ওদের জিজ্ঞাসা করুন। ওদের উল্লাসটা হচ্ছে বিজেপি জিতেছে তাতেই, সেটাই ওদের মনে প্রাণের উল্লাস, যে আমাদের বড় কর্তা তো আছে। আপনি যখন দেবরাজবাবুর কেসটা লড়লেন, আমি জিজ্ঞেস করছি না, আপনার কাছে 100টা উত্তর আছে যে আপনি কেন লড়লেন, কিন্তু না লড়লে বিকাশবাবুর কি ক্ষতি হতো, এটা আমার কোয়েশ্চেন। আমার ক্ষতি আমার লাভের ব্যাপার না, এটার সঙ্গে যারা পরিষেবা চান তাদের ব্যাপার, যিনি পরিষেবা দেন তার ব্যাপার না। আমাদের পেশাটা হচ্ছে পরিষেবার পেশা। যে মানুষ আইনি সাহায্য চাইবেন তিনি আসবেন, আমরা খুঁজে বেড়াই না কে এসে আইনি সাহায্য দেবো, বুঝতে পারছেন না? সুতরাং এই সমস্ত এই কথাগুলো এই জন্য হচ্ছে যে এতে বিজেপির মুখোশটা খুলে যাচ্ছে। কেন, যে অভিযোগে ওর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেটা করে ওকে বৃহত্তর অপরাধমূলক অভিযোগ থেকে বাঁচাবার পরিকল্পনা হচ্ছিল, আচ্ছা, সেটা ধরা পড়ে গেছে। সেই জন্যই দেখবেন এই সমস্ত আক্রমণটা হয়েছে বিজেপি আইটি সেলের তরফ থেকে, এবং সেই বিজেপি আইটি সেলের যে প্রচার, সেই প্রচারে অধিকাংশ মানুষ নিজস্ব বোধ বুদ্ধি বিবেচনা না প্রয়োগ করে মন্তব্য করেছেন, কিন্তু অনেক সুচিন্তিত মন্তব্য বেরিয়ে এসছে। আমি আমার আত্মপক্ষ সমর্থনে কিছু বলিনি, বলবো না। অনেক মানুষ গবেষণা করার পর অনেক মারাত্মক মারাত্মক সত্য কথা তুলে আনছেন। প্রত্যেকটা বিষয়ে একটা নিজস্ব মৌলিকতা থাকে, এইটুকুই বললাম। কিন্তু যদি বাঁচার জন্য সবাই, বিকাশবাবু একটা বড় আইনজীবী সবাই জানে, যদি তিনি লড়েন তাহলে তিনি তার 100% দিয়েই লড়বেন, তাহলে বাঁচার জন্য যদি সবাই বিকাশবাবুর কাছে আসে বা আরো যে বড় আইনজীবী আছে কপিল সিব্বলের কাছে যায়, তাহলে তো মানে আপনারা কি মনে করেন যে আমি অভিযোগ করলাম, সেই অভিযোগটা তো আমাকে আইনি পদ্ধতিতে প্রমাণ করতে হবে? করতে হবে? তাহলে যার বিরুদ্ধে অভিযোগ করালো তার তো একটা অধিকার আছে নিজেকে নির্দোষ প্রমাণ করার, হুম, সেই চেষ্টা সে করবে না। লোকের বক্তব্য বিকাশবাবুকেই কেন করতে হবে? লোকে কি একবারও বক্তব্য বলেছেন যে বিকাশবাবু কেন হকারদের বাঁচাবার চেষ্টা করছেন? ওটাই আমি আসছি। হ্যাঁ, ওইটা আসে লোকে না, এটা আইটি সেল। আপনি প্রসঙ্গটা তুললেন হকারের, হকার উচ্ছেদ হচ্ছে। আপনার যিনি কম্পিটিশন ছিল যাদবপুরে, তিনি গেছিলেন এর মধ্যে, তিনি বলেছেন কিছুদিন টাইম চেয়েছেন রেলের থেকে, যে আমাকে কিছুদিন টাইম দেওয়া হোক, আমি রিহ্যাবিলিটেশনের জন্য দেখছি। হকার উচ্ছেদ তো আপনারাও করেছিলেন, তাহলে ওটার সাথে 1996-এ কোথায় গড়িয়াহাটে করেছিলেন, চেক করে কি হয়েছিল? রিহ্যাবিলিটেশন দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু আমরাও সে কথাই বলছি। যদি কোনো পাবলিক প্রজেক্টের জন্য দরকার হয়, সেখান থেকে সরে যেতে হয়, তাদের একটা বিকল্প ব্যবস্থা করো। কেন, মানুষের জীবন জীবিকাটা অনেক গুরুত্বপূর্ণ। হকাররা কখনোই বলছে না যে ওইখানেই আমি বসে থাকবো, তারা বলছে আমাদেরকে জায়গা দাও। তুমি স্টেটের তার দায়িত্ব আছে, যেটা করা হয়েছিল অপারেশন সাইন্সানের সময়, সেইটাই তো ফলো করো। অপারেশন সানশাইনের সময় আপনারা যেটা করেছিলেন, আফটার 2 ইয়ার্স আমরা দেখলাম কি আবার যেখানে ছিল সেখানে কিন্তু
আসবেই। মানুষ প্রতি বছর তো মানুষের বেকারিত্ব বাড়ছে। যারা হকারি করেন তাদের খোঁজ নিয়ে দেখুন তারা কারা। কেউ শখে হকারিত্ব করে না, তার জীবন জীবিকার জন্য হকারিত্ব করছে। সুতরাং 99-এর যে পরিস্থিতি, যে ভলিউম, তারপর তো বাড়ছে। তাকে যদি আপনি জায়গা না দিতে পারেন তাহলে আসবে। আমি যখন মেয়র ছিলাম আমরা একটা হকার নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছিলাম, সুচিন্তিতভাবে সেটা কাজ হচ্ছিল। তারপর ধরুন একটা পার্লামেন্টে আইন হয়েছে যে হকারদের এভাবে উচ্ছেদ করা যায় না, তাদের হকিং জোন করে দিতে হবে। সেসব করো, সেসব করার পর তুমি কার্যকর করো। তারপরে যদি কেউ না মানতে চায় তখন তাকে তুলে দাও। বিজেপি সাপোর্টাররা বলছেন যে বিকাশবাবু আমাদের হানিমুন পিরিয়ডটুকুও কাটাতে দিচ্ছেন না, আমাদের একটা ডিসিশন হওয়ার আগেই কোর্টে চলে যাচ্ছে, আগে দেখুক ডিসিশনটা ভুল কি ঠিক, তারপর যাক। এত লক্ষ মানুষকে বুঝে তুলে দিচ্ছে, এখনো ভাবতে হবে ভুল কি ঠিক। না অনেকে এ তো ওই সেটা অনেকটা আফিং। ওই বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল পড়েছেন, সেখানে বঙ্কিমবাবু যখন আফিং খেয়ে মৌতাত করছেন, হঠাৎ দুধ খাবেন, গিয়ে দেখে দুধ নেই। কি ব্যাপার, ম্যাও বেড়াল দুধ খেয়ে নিয়েছে। সেখানে একটা মারাত্মক কথা আছে, খাইতে না দিলে জোর করিয়া খাইব, চুরি করিয়া খাইব। কি দেখবেন, এসেই তুলে দিচ্ছেন লোকগুলোকে, বুঝতাম। এসে লোকগুলোকে হাত জোর করে বলছেন যে আপনারা 1 মাসের মধ্যে সরে যান, আপনাদের জন্য এই জায়গা দিচ্ছি। দমদম স্টেশনে বলেছে, মেট্রো স্টেশনে বলেছে যে উই আর গিভিং ইউ সাম ডেজ, তারপর খালি করুন। বিকল্প কোথায়, খালি কোথায় যাবে? সেই প্রথম দিন থেকে তো বিরোধ। একদিন হঠাৎ রাত্রিবেলা আমাকে বিধাননগর পুলিশ স্টেশন, রেল স্টেশন থেকে হকার ফোন করলেন। তারা আমার ফোন নাম্বার কোথেকে পেয়েছেন, স্যার আমাদের বাঁচান। কি আকুতি ভাবুন, গরিব মানুষকে লাথি মেরে সরিয়ে দেওয়া যায়, কিন্তু একবারও কি বিজেপির লোকেরা বলছেন যে ভারতবর্ষের সমস্ত যে ইনফ্রাস্ট্রাকচার এগুলো আদানি আম্বানির হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? আমার রক্ত জল করা পরিশ্রমের ফলে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে তার বেনিফিট কেন ওরা পাচ্ছে, বলছে না? সুতরাং ওরা হানিমুন করুন ফুর্তি করে, কিন্তু যে লোকটা অন্ততপক্ষে কি বলে রুটি কাপড়া মাকান চাইছে সেটা আগে দিন। ইল্লিগাল কনস্ট্রাকশন নিয়েও আপনি সরব, আপনি চেষ্টা করছেন আপনার মতো, কিন্তু একটা জিনিস, যদি তৃণমূল ইল্লিগাল কাজ করে থাকে সেগুলো তো কোনো না কোনো দিন ভাঙতেই হবে। কোনো শিক্ষিত লোক তো, মানে আমি আমার কথাই বলছি, আমি তো চাই যে তৃণমূল ইল্লিগাল কনস্ট্রাকশনগুলো ভাঙা হোক, যদি ইল্লিগালই থাকে। ইলিগাল কনস্ট্রাকশন হলে ভাঙা হোক, এ নিয়ে কোনো বিতর্ক নেই। তাহলে সমস্ত ইলিগাল কনস্ট্রাকশন ভাঙা হোক। হ্যাঁ, উচিত। এটা ফার্স্ট বেসিক পয়েন্ট। আর 2 নম্বর হচ্ছে ইলিগাল কনস্ট্রাকশন যারা এতদিন পর্যন্ত করতে দিল, প্রশাসন চুপচাপ বসেছিল, এই প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত যারা মাথায় ছিলেন, যারা জনগণের টাকায় তাদের লালন পালন করা হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। আমি সবার আগে থাক। যেই সময় ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সেই সময় পুলিশ প্রশাসন, সরকার যারা মাথায় ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। গরিব মানুষ যারা বঞ্চিত হয়ে ওখানে ঢুকেছে তাদের পেটে লাথি মারা যায়। বেআইনি কাজ কোনো মতেই করা সম্ভব না, করতে দেওয়া হবে না। কিন্তু বেআইনি কাজ নির্মূল করতে গেলে বেআইনি কাজের যারা দোষর, যারা ক্ষমতাশীল দোষর, আগে তাদের টার্গেট করো। আপনি একদম রুটস থেকে ধরতে বলছেন, তাই তো? বুঝতে পেরেছি আমি। কিন্তু একটা জিনিস আমি জানি, অমানবিক লাগবে আমাকে কথাটা, আর এটা আমার বলাও উচিত না, তাও আমি বলছি, যারা কিনেছেন তারাও তো জানতো ওটা ইল্লিগাল, কম দামেই কিনেছেন। হিসাব যদি আমি দেখি, মানে দে নিউ। দেখুন 90% এই যুক্তিগুলো না, কিছু মনে করবেন না, এটা হচ্ছে চোরদের পক্ষের যুক্তি। না, আমি পক্ষে যুক্তি না, দেওয়ার চেষ্টা করছি না। আপনি দিচ্ছেন না, যে যুক্তিটা অন্য কেউ দেয় আমি জানি। তো আপনি তো প্রথম আসছেন না, আমার কাছে অনেক আসে। যেমন চাকরি বিক্রি হয়েছে, ও কেন টাকা দিয়ে কিনলো, আগে বুঝতে হবে তো কোন পরিস্থিতিতে কে এটা করছে। যে মানুষটার মাথায় ছাদ নেই, সে হয়তো প্রলুব্ধ হয়েছে আমার মাথায় ছাদের জন্য, আচ্ছা ঠিক আছে আমি এই টাকা দিয়ে করলাম। সে অপরাধী, সে অপরাধী না যে এইগুলো প্রলুব্ধ করলো? আর প্রশাসন যাদের দায়িত্ব ছিল তারা যখন চোখ বুজে থাকলো, কে অপরাধী? আমাকে সবসময় তুল্যমূল্য বিচার করতে হবে। ইল্লিগাল বলে ভাগিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু রুটে যান, রুটে যেতে হবে। আর যদি কলকাতা শহর একটা পুরনো শহর, আনপ্ল্যান্ড সিটি, যেসব ওরা ইল্লিগাল বলছে যদি শুরু করে না, আমি বললাম আমার সঙ্গে চলো শুরু করি আমরা বড়বাজার থেকে। বড়বাজার থেকে শুরু করে পুরো ওই অঞ্চল সব ভাঙতে ভাঙতে এসো, আমি নেতৃত্ব দেবো। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এটা নিয়ে আপনার বক্তব্য? ডাল ডালেস্ট, ডালার ডালেস্ট। এখন আপনারা এক, তৃণমূল 80 হিসাব মত, কিন্তু অপোজিশন লোকে বলছে যে আপকামিং অপোজিশন 2031-এ লোকসভা ভোটটা কেউ বলছে না, 29টা কেউ বলছে না, 31-এ আপনারা নাকি বিশাল স্ট্রং হবেন। তাহলে এই 5 বছর অপোজিশনটা কোথায় যাবে? দেখুন লোকে বলছে বলে এটা চালিয়ে দেওয়া না, সেই লোকটা কারা?
না লোকে কিন্তু আমি মানে নর্মাল, আমি নট রিলেটেড টু এনি পার্টি, আমি আপনাকে আমি বলছি, সত্যি কথা বলছি। আমি সে তাদেরও এই মতামতটা তৈরি হয় প্রভাবিত করে কারা? আপনারা তো এই ধরনের সোশ্যাল মিডিয়া খানিকটা ভিন্ন মত প্রকাশ করেন, প্রিন্সিপাল মিডিয়া নিয়ন্ত্রণ করে কারা? এই কথা প্রাইম তো টাইম গুলো দেখলে বোঝা যায়। আমি এই কথা তো আমি সব সময় বলে আসছি, এবং তারাই মানুষের মতামতটা তৈরি করে দেয়, যাকেই বলা হয়েছিল সেই নোয়াম চমস্কির ভাষায় ম্যানুফ্যাকচারিং কনসেপ্ট। আমি যদি এবার একটুখানি সেন্ট্রালে আসি, মানে ইন্ডিয়াতে আসি, নিট নিয়ে আপনি কেন কথা বলছেন না? আপনার একটাতেও নিটের আমি এখনো দেখলাম না যে নিট নিয়ে দুর্নীতি হলো। আপনার আমার পোস্ট আছে, দেখেননি আপনি? না, আপনার পোস্ট আমি খুঁজে পাইনি, দেখেননি? কিন্তু রাস্তাতেও বেরোননি আপনি নিট নিয়ে, আপনি বা আপনারা। সবকিছু নিয়ে রাস্তায় বেরোতে হবে কেন? সিবিএসসিটাও দেখলাম না। নিট নিয়ে আমার পোস্ট দেখে থাকবেন যে আগে যে সিস্টেম ছিল স্টেট ভিত্তিক সিলেকশন, আমাদের যেমন জয়েন্ট সিলেকশন বোর্ড ছিল, সেই পদ্ধতি ফিরিয়ে দিতে হবে। এই সেন্ট্রালাইজ সিস্টেম করে ওরা দুর্নীতিটাকে সেন্ট্রালাইজ করে ফেলেছে। স্যার ওটা তো প্রবলেম আছে স্যার আমার মতে। কারণ না ধরুন আমি দিল্লিতেও পরীক্ষা দিচ্ছি, ওয়েস্ট বেঙ্গলেও পরীক্ষা দিচ্ছি, আমি দু জায়গায় ভালো নাম্বার পেলাম, আমি তো দুটো সিট আটকে রাখবো যদি সেন্ট্রালাইজ না হয়। কখনো কে বলেছে আপনাকে? আমি দু জায়গায় কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবো, তখন তো আটকে না দেবো না সিটটা। না, যখনই যেইতে তুমি ওয়েস্ট বেঙ্গলে পার্টিসিপেট করলে, তোমার তো ভ্যাকেন্সি ফর ওয়েস্ট বেঙ্গল, এক সেন্ট্রাল কোটা আলাদা, কোনো হয় না যে দুটো সিট না, অল ইন্ডিয়া কোটা আলাদা, সেন্ট্রাল কোটা আলাদা, কিন্তু এবার যদি ধরুন স্টেটে পরীক্ষা হচ্ছে, ডিফারেন্ট স্টেটে আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলে দিলাম, আবার না, দিল্লিতেও দিলাম, ওখানে অনেকগুলো প্রভিশন আছে, ডোমিসাইল ডোমিসাইল সার্টিফিকেট। সুতরাং ওগুলো তো ছেদ যুক্তি একটা, হয়তো যদি হয় এটা করা হয়েছিল কিন্তু যাতে অফলাইন রাউন্ডটা বন্ধ করা না, যায়, এটা বন্ধ করা হয়েছে। এটা করা হয়েছিল, গোটা ব্যাপারটাকেই সেন্ট্রালাইজ করে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন, এবং তার অব্যর্থ কুপরিণতি আজকে নিট এবং সিইউইটি অ্যান্ড সিবিএসই। সিবিএসসি টা তো অন্যরকম। তবে সিবিএসসি তে আমি যা দেখলাম, গোটা ভারতবর্ষের নবীন শিক্ষিত সমাজের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য এরা পরিকল্পনা করছেন। আর যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, আমাদের ইন্ডিয়া ফোর্থ ছিল ইকোনমিতে, জিডিপি র্যাঙ্কিং এ দেখেছিলাম ফোর্থ ছিল, এখন সিক্সথ। উদয় কোটাকজি বলেছে বিগ ইকোনমিক ক্রাইসিস ইজ কামিং। বিজেপির যুক্তি মোদি ইজ দেয়ার। দেখুন, একটা কথা বলতে খারাপ লাগে, দেশের প্রধানমন্ত্রী, আমি গতকাল না পরশুদিনই পোস্ট করেছি যে আমাদের এখানকার আম যা এক্সপোর্ট হচ্ছিল জাপানে, সেটা বাতিল হয়ে গেছে, কারণ জাপান বলছে যে তোমাদের এখানে ঠিক ঠিক রকম প্রসেসিং হচ্ছে না, দিস ইনফেক্ট করা হচ্ছে না। আমি বলছি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যতবার বিদেশে ভ্রমণ করেছেন ততবার ভারতবর্ষের অর্থনৈতিক বাণিজ্যিক ঘাটতি হয়েছে। এই লোকটাকে কেউ সিরিয়াসলি নেয় না। হাসি ঠাট্টা মজা ঠিক আছে, যে লোকটা ইসরায়েলে গিয়ে বলতে পারে যুদ্ধ বাঁধবার দুদিন আগে যে ইসরায়েল আমার পিতৃভূমি এবং ভারতবর্ষ ইসরায়েলের পাশে সব রকম ভাবে দাঁড়ায়, এর থেকে নক্কারজনক ভূমিকা তো হতে পারে না। সুতরাং আন্তর্জাতিক ক্ষেত্রে সেদিনই আমাদের সমস্ত সম্মাননা চলে গিয়েছে, আজকে আমাদের কেউ পাত্তা দিচ্ছে না। ভারতবর্ষের অর্থনীতি এমন জায়গায় নেমে গেছে যে আগামী কালই হয়তো ডলার 100 টাকায় ডলার ছুঁয়ে যাবে। এই যদি আমার রেশিও হয় আমার ডিভ্যালুয়েশনের, তাহলে আমার অর্থনৈতিক চেহারাটা কোথায় যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং জিডিপি করে লাফাচ্ছিল ওরা। ইনফ্যাক্ট রিয়েল জিডিপি পার ক্যাপিটা ইনকাম যদি ধরেন, তাহলে আমাদের র্যাঙ্ক 8th 9th হয়ে যাচ্ছে। পার ক্যাপিটা ইনকামে আমাদের থেকে বাংলাদেশ এগিয়ে আছে। এই সত্যগুলো তো সামনে আসছে না, আনতে দেওয়া হচ্ছে না। আপনারা মিডিয়া কিছু কিছু আনছেন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু প্রিন্সিপাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, অ্যালিজেডলি গদি মিডিয়া, তারা মানুষকে সত্য কথা বলছেন না, এবং মানুষ সারাদিন ওই মিডিয়া শুনতে শুনতে। আরেকটা আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, তারা মানুষের মনের মধ্যে অকারণে অসত্য তথ্য দিয়ে যাচ্ছে। আপনার কথা থেকে উঠে এলো ইসরায়েলের ব্যাপারটা। আপনারা প্যালেস্টাইনকে সাপোর্ট করেন, এটা আমরা জানি, কিন্তু আমার এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, ব্যক্তিগত মতামত। আপনি প্যালেস্টাইনকে সাপোর্ট করেন, ঠিক আছে, আপনি কলকাতার রাস্তায় মিছিল করবেন, ঠিক আছে, আমি কেন জ্যামে আটকে থাকবো? তেলের দাম নিয়ে ভাবছেন কেন আপনি? প্যালেস্টাইনে কোথায় তেল না আছে? না, বলুন না, তেলের দাম নিয়ে ভাবছেন কেন? আপনি আপনার কাছে উত্তর চাইছি। আপনাদের ভাবার দরকার নেই কোথায় কি হচ্ছে। না, আমি তেলের সাথে তো প্যালেস্টাইনের কোনো সম্পর্ক নেই। অফকোর্স, অফকোর্স, প্যালেস্টাইনের তেল কোথায় স্যার? আজকে গোটা পৃথিবীতে ওয়েস্ট এশিয়াতে লড়াইটা শুরু হয়েছে, প্যালেস্টাইনের উপর ইসরায়েলের আক্রমণ, সেটা এক্সটেন্ড করেছে ইরানের উপর আক্রমণ, এবং তারপর সেখান থেকে ইরান আবার সেখান থেকেই হরমুজ প্রণালী। সুতরাং আপনি বলবেন আমি শুরু করছেন, আপনি বলবেন আমরা গ্লোবাল ভিলেজ, আর তারপর বলবেন যে আমি কেন হাঁটবো, ওখানে মারা গেছে তো বেঁচে হয়েছে। হিউম্যান বিং, নিজেদের একটা আমরা মানুষ বলে ভাবতে শুরু করি। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েকে বোম মেরে উড়িয়ে দিচ্ছে, আর আমি বলবো আমি কেন ভাববো?
এটাতে আপনাদের আবার বলা হয় যে আপনি প্যালেস্টাইন নিয়ে বলেন, যখন ইসরায়েল প্যালেস্টাইনে আক্রমণ করেন, কিন্তু ইরান যখন কাতারে করে, সৌদি আরবিয়ায় করে, তখন আপনি বলেন না তো? সব জায়গায় বলি আমরা, যখনই মানবাধিকার, ইরানের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমরাই মিছিল করি। ইরানের কমিউনিস্ট পার্টি বিরাট লড়াই করে। না, সুতরাং ইরান যখন মারলো সৌদি আরবিয়া, যখন দুটো মুসলিম সাউদি আরবকে মানেনি, মেরেছে আমেরিকান মিলিটারি সেন্টারকে। এটা বুঝুন, ইরান কৌশলগত ভাবে যেই সব জায়গায় ওয়েস্ট এশিয়াতে আমেরিকার মিলিটারি বেস আছে সেগুলোকে অ্যাটাক করেছে। দ্যাট ইজ ওয়ার স্ট্র্যাটেজি, নট অন দি। এয়ারপোর্টেও মেরেছে, দুবাইয়ের এয়ারপোর্টেও মেরেছে। ওই জন্যই মেরেছে, এই দুবাই এয়ারপোর্ট দিয়ে কমিউনিকেট করছিল, ওই জন্য তো ঠান্ডায় গেছে গেছে আমেরিকা। স্যার, এবার যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, সব ঠিক আছে, ধরুন এবার আপনারা 207 পেয়েছিলেন, আপনারা কিরম ভাবে ওয়েস্ট বেঙ্গলকে পুনর্গঠন করতেন, কোন কোন ইন্ডাস্ট্রিগুলোকে আহ্বান জানাতেন যদি আপনারা 207 পাবেন? এবার আপনি আমাকে বলে দিতে পারেন 31-এ পাবো, 31-এ কথা বলবো, বাট যদি আপনি ভাবেন। আমি ছোট্ট কথা বলবো, 1977-এ বামফ্রন্ট ক্ষমতায় আসে, 2011 এই সময়ের মধ্যে ইকোনমিক গ্রোথটা যদি দেখেন তাহলে বুঝে যাবেন যে কোন পথে আমরা যেতাম। আমি ব্যাখ্যায় যাবো না, সেই ইকোনমিক গ্রোথের একটা কালমিনেটিং পয়েন্ট ছিল সিঙ্গুর অটোমোবাইল ফ্যাক্টরি। ওটা একদম লাস্টের দিকে স্যার। এটা ন্যাচারালি হবে। আপনার তো ভিলেজ ইকোনমি যদি আপনি স্ট্যান্ডার্ড না করেন, আপনি ম্যানুফ্যাকচারিংয়ে যাবেন কি লাস্টের দিকেই তো। সুতরাং ওই গ্রোথটা আপনাকে ফলো করতে হবে অ্যাপ্রিসিয়েট করার জন্য যে আমরা এলে কি করতাম। আর স্যার আর একটা জিনিস, অনেক স্কুল বন্ধ, আপনাদের বক্তব্য, বা যখন বিজেপি বিরোধী ছিল তারাও বলতো, সেই স্কুলগুলোকে কি করা যায়? এখন সর্বশিক্ষা অভিযান চলছে, খেতে দেওয়া চলছে, সবই চলছে, কিন্তু বাট স্টুডেন্ট আসছে না, টিচারও নেই, তো সেই স্কুলগুলো এখন কি আপনাকে হবে? এই গল্প কে বলেছে যে সব চলছে স্টুডেন্ট আসছে না? আপনি গ্রামে গ্রামে ঘুরুন না, স্কুলে কোনো রকম শিক্ষক নেই, কোনো সেটাই তো ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষক দান দিয়ে ছাত্র আসবে কোথেকে? কিন্তু এখন এই স্কুলগুলোকে কি করা যায়? এই স্কুলগুলোকে আবার বাঁচাতে হবে, গ্রামের ছেলে মেয়েদের ধরে নিয়ে আসতে হবে। যে ওয়েস্ট বেঙ্গলে যখন লেট ফ্রন্ট চলে যায় তখন মাধ্যমিকে মেয়েরা ছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেট, ছেলেদের থেকেও বেশি। হ্যাঁ। আর এখন সমস্ত পালিয়ে যাচ্ছে মেয়ে, নাবালিকা মেয়েগুলো বিয়ে হয়ে ঘুরে বেড়াচ্ছে পথে ঘাটে। আপনাকে সর্বশিক্ষা অভিযান পরিকল্পনার মধ্যে দিয়ে কি আছে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরতে হবে, ঘুরে নিয়ে এসো। প্যারা টিচার নিয়োগ করা হয়েছিল বামফ্রন্ট আমলে এই জন্যেই, যে প্রত্যেক পাড়ায় পাড়ায় স্কুল ধরে নিয়ে এসো স্কুলে। সুতরাং শিক্ষাটা হচ্ছে বেসিক ব্যাপার। যেই মুহূর্তে মানুষ জানবে যে আমি ছেলেকে পাঠাবো, ভালো পড়াশোনা হয়, সমস্ত রকম ন্যূনতম ইনফ্রাস্ট্রাকচার থাকবে, তাহলেই হবে। আপনি যান বিভিন্ন প্রাইমারি স্কুলের হেড টিচাররা কমপ্লেন করেন যে তাদের যে ন্যূনতম রিকোয়ারমেন্ট তার পয়সা সরকার দেয় না। আর অনেক সময় মিড ডে মিলটাও তারা নিজেদের টাকা দিয়ে চালান। সরকার হচ্ছে গার্ডিয়ান, সে গার্ডিয়ান যখন গার্ডিয়ান লাইক বিহেভ না করে তখন মানুষের অশান্তি বাড়ে। কদিন আগেই কুরবানি দেখতে পেলাম, সেই কুরবানির সময় কোন রিলিজিয়াসের লোকদের ক্ষতিটা বেশি হলো, মুসলমানদের না হিন্দুদের? সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রান্তিক স্তরের মানুষ, এবং সেক্ষেত্রে প্রান্তিক স্তরে হিন্দুরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি দেখে থাকবেন 2 দিন আগে রাজস্থানে যেভাবে গরুগুলোকে মেরে ফেলে রাখা হয়েছে, কে দেখবে তাদের? আপনাকে তো সময়ের সঙ্গে ভাবতে হবে। এই যে বলা হয়েছিল ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে যে আমাদের এই গরু হত্যাকে নিয়ন্ত্রণ করতে হবে, কেন? ফর কাল্টিভেশন। এখন আপনি জানতো কোথায় গরু দিয়ে চাষ হয়, হাল চাষ হয়? আপনি খুঁজে পাবেন না, সব জায়গায় তো চাষ হচ্ছে ট্রাক্টর দিয়ে। তাহলে আপনি সায়েন্স টেকনোলজির সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার সোশ্যাল আউটলুক চেঞ্জ না করেন, আমি বললাম আমি এদিকে চাঁদে যাবো আর ওদিকে বৈদিক যুগে পড়ে থাকবো, এ দুটো তো একসঙ্গে হয় না। আপনারা একটা সিট পেয়েছেন এবছর, কিন্তু যদি আমি টোটালটা দেখি, আপনাদের 2024-এ ভোট পার্সেন্টেজ ছিল 5.7, কিন্তু এবার কিন্তু 4.45। কমেছে তো, বাস্তব মানুষ কমেছে, কিন্তু আমাদের যে অল থ্রু আউট ক্যাম্পেইন ছিল, এই যে করাপ্ট গভর্নমেন্ট, সেই ক্যাম্পেইনটা মানুষ তো গ্রহণ করেছে, গ্রহণ করে তারা ভুল পথে চলে গেছে। তারা মনে করেছে বিজেপিকে আনলে পরে করাপশন কমবে, কিন্তু বিজেপিকে আনলে যে করাপশন কমবে না সেটা তারা বুঝতে পারেননি। কেন? সমস্ত বিজেপি রান স্টেটগুলো ইকুয়ালি করাপ্টেড।